আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আসলে 6 সেমিস্টারের 3টি অনার্সের পেপারের সাজেশন আপলোড করা হয়েছে, কিন্তু 13 পেপারটি ওটি মিস্টেক হয়েছিল, আমাদের ঠিক সময়ে আমরা আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ আমাদের ভীষণ ব্যস্ততার কারণে কোনো একটি পেপার ভুলে গেলে সেটি আসলে ব্যস্ততার কারণেই সেটি আর মনে থাকে না। তবে তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে, আমরা ভাবছিলাম আপলোড করব, কিন্তু সেটা বারবারই ভুলে যাই। তার জন্য ভীষণভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে তোমাদের সামনে সিসি 13 পেপারের সাজেশন আপলোড করছি। তোমাদের সিসি 13 পেপারে রয়েছে পরিবেশ ভাবনা ও বাংলা সাহিত্য 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। যেহেতু তোমাদের এই বছরের নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস অনুযায়ী আমরা এই প্রশ্নোত্তরগুলো তৈরি করেছি, সাজেশনগুলো তৈরি করেছি। তবে সেই সাজেশন থেকে কোনো একটি চ্যাপ্টারের বাদ দিয়ে সাজেশন তৈরি করা সম্ভব নয়, যে কারণে আমরা ডিটেলসে সমস্ত চ্যাপ্টার থেকেই আমরা সাজেশন তৈরি করেছি। তোমরা সেই সাজেশনটি দেখে নাও। তার আগে তোমাদের সিলেবাসে কী কী আছে সেটিও দেখে নিতে পারো। পর্ব 1 রয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পরিবেশ ভাবনা। ক্ষয়ে রয়েছে কবিতা, রূপসী বাংলা জীবনানন্দ দাশ, গাছ অমিয় চক্রবর্তী, আগামী সুকান্ত ভট্টাচার্য, ছায়ার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়। পর্ব 2 রয়েছে গল্প, গাছ জ্যোতিরিন্দ্র নন্দী, অসত্য বিমল কর, মহাপ্রাণের ঋণ সাধন চট্টোপাধ্যায়, অকাজের বউ জয়া মিত্র। পর্ব 3 রয়েছে প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর, অরণ্য দেবতা পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থ থেকে। হলকর্ষণ, এটিও পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। আর বনবাণী, এটি ভূমিকা অংশের অন্তর্ভুক্ত। তারপরে পর্ব 4 রয়েছে উপন্যাস, কিন্নর রায় প্রকৃতি পাঠ, কিন্নর রায়ের লেখা প্রকৃতি পাঠ উপন্যাস। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের সাজেশন আমি উপস্থাপন করব। যদি এই সাজেশন অর্থাৎ বাংলা অনার্সের নোটস যদি সংগ্রহ করতে চাও, সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা এই পেপারের সাজেশন যদি সংগ্রহ করতে চাও তাও সংগ্রহ করতে পারো। আর যারা সংগ্রহ অলরেডি করেছো, তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই যে নাম্বার থেকে, তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করেছো, তোমরা মেসেজ করবে। কারণ এই যে সাজেশন আমি এখানে উপস্থাপন করছি, এখানে কিছু প্রশ্ন নতুন অ্যাড করা হয়েছে, কিছু প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তোমাদের এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, শুধু মেসেজ করবে যে আমি বাংলা অনার্সের সিসি 13 পেপারের নোটস নিয়েছিলাম, নতুন পিডিএফটা দিন বলে তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করেছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করবে। তোমাদের এই নতুন পিডিএফ কপিটি ফ্রিতে দেওয়া হবে। যারা এর আগে এই পেপারের নোটস সংগ্রহ করেছো, তোমাদের জন্যই শুধু এই ফ্রিটা। তাই বলে তুমি সংগ্রহ করনি তোমাকে ফ্রিতে দেওয়া হবে এটা নয়। যারা সংগ্রহ করেছো তোমাদের জন্য এই ফ্রিটা, এই পিডিএফটি ফ্রিতে দেওয়া হবে। যেগুলো নতুন আছে সেই নতুনগুলো তোমরা দেখে নেবে। আর পুরনো যা আছে সবই এক, শুধু 5-6টা প্রশ্ন নতুন পুরনো রয়েছে, সেগুলো তোমরা খাতায় লিখে নেবে বা মোবাইল দেখে পড়ে নেবে। দেখো, প্রথমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পরিবেশ ভাবনা থেকে প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলা সাহিত্যের প্রকৃতি ভাবনার পরিচয় দাও, অথবা চর্যাপদের প্রকৃতি ভাবনা কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যে প্রকৃতি ভাবনা কিভাবে পরিস্ফুটিত হয়েছে দৃষ্টান্ত সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্র সাহিত্যে পরিবেশ ভাবনার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, মানুষ আর প্রকৃতি ও পরিবেশ তো ভিন্ন নয়, যদিও মানুষ তো সব সময় মনে রাখে না, উক্তিটির যথার্থতা বিচার করো। তোমরা যদি এই সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। 4টি অনার্সের পেপার যদি একসঙ্গে সংগ্রহ করো তাহলে মোট 900 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা সংগ্রহ করতে চাইলে তোমরা পেমেন্ট করে দিয়ে নোটসগুলো সংগ্রহ করে যে কয়দিন সময় রয়েছে এই কয়দিনের মধ্যে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এখানে অথবা দেওয়া রয়েছে, কারণ এখানে তোমাদের একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, এবং কিভাবে প্রশ্ন আসলে কোন অংশটুকু লিখতে হবে সেটুকুও তোমাদের লিখে দেওয়া রয়েছে। তাই তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করো বেশি উপকৃত হবে। 5 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশকে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। 6 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক বাংলা উপন্যাসে উঠে এসেছে পরিবেশের নানা সংকট উদাহরণ সহ আলোচনা করো। এরপরে কবিতা থেকে প্রশ্ন, কবিতা, প্রথম কবিতা রূপসী বাংলা জীবনানন্দ দাশের লেখা। 1 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কবিতার জন্মভূমির প্রতীক কবি জীবনানন্দ দাশের যে সীমাহীন আসক্তি ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপর 2 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর, কার লেখা, কোন কবিতার অংশ, অর্ধনারীশ্বর কি, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি 5 মার্ক হিসাবে আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, তবি যেন মরি আমি এই মাঠে ঘাটের ভেতর, কোন কবিতায়, কার, কেন এই আকাঙ্ক্ষা। তারপর 5 নম্বর প্রশ্ন, তার হৃদয়ে ক্ষুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার, কার লেখা, কোন কবিতার অংশ, অংশটি তাৎপর্য আলোচনা করো। এরপরে দেখো গাছ কবিতা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গাছ কবিতার মূল বিষয়বস্তু বা ভাববস্তু বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, গাছ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, এই যারে জানি সে তো হাওয়া নয় ফুলের উচ্ছ্বাস, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো।
4 নম্বর প্রশ্ন, মাটির গোপন তলে প্রকাশের শেষ কথা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, তবুও মধ্যাহ্নের রিক্ত পটে রৌদ্র কারাই প্রাণের রস পান করে উৎস নির্দেশ করে উদ্ধৃত অংশটুকুর তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, সর্বহীন আছে তবু সর্বমাঝে সবারে সে পাই উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে আগামী কবিতা থেকে প্রশ্ন, আগামী কবিতার মূল বিষয়বস্তু বা সার মর্ম বা সারবস্তু বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, আগামী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, যদিও নগণ্য আমি অরণ্যের বিশাল চেতনা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটুকুর তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে পিডিএফ কপিতে, কিন্তু এখানে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, কারণ উত্তর এই প্রথমে যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন রয়েছে সব প্রশ্ন প্রায় উত্তর কাছাকাছি। তোমরা এই সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে এবং মনে রাখতে খুবই সহজ হবে, কারণ আমরা এমনভাবে এই নোটসগুলো তৈরি করেছি যাতে একটি প্রশ্ন পড়লেই যেভাবেই প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। সহজ সরল ভাষায় এই নোটসগুলো তৈরি করা হয়েছে, তাই তোমরা যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন, আজ শুধু অঙ্কুরিত প্রতিবেশী গাছের মুখে উদ্ধৃত মন্তব্যের মধ্য দিয়ে কবির পরিবেশ ভাবনার পরিচয় দাও। ছায়ার জন্য কবিতা থেকে প্রশ্ন, ছায়ার জন্য কবিতার সারমর্ম বা বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছায়ার জন্য কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছায়ার জন্য কবিতা অবলম্বনে প্রকৃতি ভাবনার পরিচয় দাও। এবার ছোট গল্প, একই নামে গাছ নামে কবিতা আছে, আবার গাছ নামে ছোট গল্প, এইগুলো তোমরা ভুল করবে না। গল্প আর কবিতা সেটা সঠিকভাবে কিন্তু খাতায় লিখতে হবে, নইলে যদি গাছ গল্প হয় সেখানে যদি তুমি কবিতা লিখো তাহলে কিন্তু তোমার মার্কস 50% কমে যাবে। তাই সবসময় কোনটি গল্প কোনটি কবিতা সেটা সঠিকভাবে পরীক্ষার খাতায় লিখবে। তারপরে লেখকের নামের বানান কখনোই ভুল করবে না। গাছ জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা। 1 নম্বর প্রশ্ন, গাছ গল্পের সারমর্ম বা ভাববস্তু বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, গাছ গল্প অবলম্বনে গল্পকারের প্রকৃতি প্রেমের পরিচয় দাও, অথবা গাছ গল্পে গাছ একটি নতুন সম্পর্কে জন্ম দিয়েছে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, এই গাছ দুষ্টু, এই গাছ শয়তান, এখানে একে এখান থেকে সরিয়ে দাও কার লেখা কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, নীরব থেকে অচল থেকে জগৎটাকে দেখছে উৎস নির্দেশ করে উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য বা মন্তব্যটি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, বুঝি গাছ তার কাছে গোলাপের মতো সুন্দর, উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, পাড়ার মানুষগুলি নতুন করে ভাবতে শুরু করলো, পাড়ার মানুষগুলি নতুন করে ভাবতে শুরু করার কারণ ব্যাখ্যা করো। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে দেখে রাখবে, এখানে স্টার চিহ্ন দেওয়া হয়নি। তারপরে 8 নম্বর প্রশ্ন, গাছকে কেন্দ্র করে নারী পুরুষের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আলোচনা করো। এরপরে অসত্য বিমল করের লেখা গল্প, অসত্য গল্পে গল্প অবলম্বনে রেণু চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, অসত্য গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, অসত্য গল্পের নবনী চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, বিমল করের অসত্য গল্পের অসত্যের যে রূপ বর্ণিত হয়েছে তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নবনী ও রেণুর সংসার জীবনের পরিচয় দাও। মহাপ্রাণের ঋণ সাধন চট্টোপাধ্যায়ের লেখা গল্প থেকে তোমাদের প্রথম প্রশ্ন, মহাপ্রাণের ঋণ গল্পের বিষয়বস্তু বা সারমর্ম আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মহাপ্রাণের ঋণ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, শিবু ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে গেল একটি ব্যাঙে, শিবুকে তার ব্যাঙে রূপান্তরিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সে নিজেকে লুকিয়ে রেখে প্রবাহিত জীবনের অমোঘ কর্তব্যটি সারবে, সে বলতে কার কথা বলা হয়েছে? সে জীবনের কোন কর্তব্য কর্মটি করতে চেয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, সামান্য দম নিয়ে ফের লাফিয়ে আগে এখন সম্পূর্ণ সে নিরাপত্তাহীন, সে বলতে কার কথা বলা হয়েছে? উদ্ধৃত মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো। অকাজের বউ জয়া মিত্রের লেখা গল্প থেকে প্রশ্ন, অকাজের বউ গল্পের কেন্দ্রীয় চরিত্রটির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, অকাজের বউ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রামের অশিক্ষিত মানুষের সর্বস্ব হারানোর ছবি কিভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা? উদ্ধৃত মন্তব্যটির আলোকে গল্পকারের দৃষ্টিতে গল্পের বাস্তব চিত্রটি অঙ্কন করো। 4 নম্বর প্রশ্ন, মরতে আর কে চাই বলো না, বক্তাকে তার এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মাথায় পা দিয়ে আরও বেশি চেপে দিয়ে শেষে হয়তো একদিন সেও করবে, উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ধানের জমিতে কারখানা করলে মানুষ খাবে কি? লোহার লক পড়ে তো পেট ভরবে না, কোন প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে? উদ্ধৃত মন্তব্যটির সারমর্ম ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, সব এইখানে পয়সার কাঙ্গাল, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পাঠ অরণ্য দেবতা প্রকৃতি পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত অরণ্য দেবতার প্রথম প্রশ্ন, অরণ্য দেবতা প্রবন্ধে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, অরণ্য দেবতা প্রবন্ধ অনুসারে অরণ্য ধ্বংসের ফলে কি কি সমস্যা দেখা দিয়েছিল তার সংক্ষেপে পরিচয় দাও। হলকর্ষণ পল্লী প্রকৃতি প্রবন্ধের প্রথম প্রশ্ন, হলকর্ষণ প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর, হলকর্ষণ প্রবন্ধে প্রাবন্ধিকের পরিবেশ প্রীতির পরিচয় দাও। এরপরে
ভূমিকা অংশের প্রবন্ধ। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের বনবাণী প্রবন্ধের মূল বিষয়বস্তু বা ভাববস্তু বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, ওই গাছগুলো বিশ্ব বাউলের একতারা, উদ্ধৃত মন্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উপন্যাস প্রকৃতি পাঠ কিন্নর রায়ের লেখা। প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে পরিবেশ ভাবনার পরিচয় দাও। 2 নম্বর, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করো। প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে সতী প্রসন্ন চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাসের প্রকৃতির চারিত্রিক ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে অরিন চরিত্রটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাসের যে নাগরিক জীবনের ছাপ রয়েছে তা দোলন চরিত্র অবলম্বনে বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে দীপেশ ও শুভা প্রসন্ন চরিত্র দুটি বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে মনোরমা ও অপরাজিতা চরিত্র দুটি বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে পুরনো কলকাতার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, তবুও কলকাতা নিয়ে তাকেও কিছু করতে হবে, তাকে বলতে কার কথা বলা হয়েছে, সে কলকাতা নিয়ে কি করতে চেয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ট্র্যাডিশনাল স্মৃতি মুছে দিয়ে হৃদয়হীন এই কোন আধুনিকতার দিকে যাত্রা, কোন প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে, উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এবার এই সাজেশন ভিত্তিক প্রশ্নের এখানে পরপর যে তোমরা সাজেশনের প্রশ্নগুলো দেখলে সেই সাজেশনের প্রশ্ন অবলম্বনে এখানে পরপর সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে। তোমাদের এই প্রশ্নগুলো এইভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে পারো খুব ভালো মার্কস আসবে, এবং পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেইভাবেই আমাদের পিডিএফ কপিতে উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা এইভাবে যদি পড়াশোনা করে লিখে প্র্যাকটিস করার পর পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, খুব ভালো মার্কস পাবে। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এইসব নোটস তৈরি করা হয়। তাই তোমাদের চিন্তা কোনো কারণ নেই বা টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের এখনও পরীক্ষার যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে যদি তোমরা মনে করো এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করবে তাহলে তোমরা করতে পারো। পড়াশোনা করলে তোমরা যদি এই নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের প্রতি পেপারের জন্য অনার্সের 250 টাকা, 4টি পেপার একসঙ্গে সংগ্রহ করলে 900 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, প্রয়োজন ফোনে কথা বলে নাও, তারপর সংগ্রহ করো। আর কোনো প্রবলেম হলে তোমরা ফোনে কথা বলতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।